চাকরি চাই তাহলে প্রতিদিনের আর্থিক টানাপোড়েন থেকে মুক্তি মিলবে। একটা চাকরি চাই তাহলে স্বপ্নগুলো সত্য হবে। একটা চাকরি চাই তাহলে কেউ আর বাঁকা চোখে তাকাবে না। একটা চাকরি চাই তাহলে পরিবারে আর কেউ বোঝা ভাববে না। একটা চাকরি নিয়ে মানুষের এত স্বপ্ন আর বাস্তবতার বোঝাপড়া, কিন্তু চাকরি তো মানুষ পায় যে যার যোগ্যতা অনুপাতে। কিন্তু এই বাংলাদেশে তা কতটুকু হয় তা আপনারা নিজেরাই জানেন। তালাশের এবারের পর্বে আমরা চাকরি খুঁজতে থাকা কিছু মানুষের বাস্তবতার চিত্র তুলে ধরার চেষ্টা করব। একটা দেশের বেকারত্বের হার বা মোট জনসংখ্যার অনুপাতে বেকারত্বের পরিমাণ জানতে পারলে ওই দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে একটা ধারণা করা যায়, অথবা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারলে সে দেশের বেকার সমস্যার ধরন সম্পর্কে অনুমান করা সম্ভব। বাংলাদেশে তো মানুষ লেখাপড়া করে একটা বিষয়ে আর চাকরি পায় অন্য একটা খাতে। এটা অবশ্য এখানে কোনো বিষয় নয়, কারণ এখানে চাকরি পাওয়াটাই মূল কথা। আর এই কারণেই সন্তানদের শুধু লেখাপড়া করানো নয়, চাকরি পাওয়া পর্যন্ত দুশ্চিন্তায় থাকতে হয় অভিভাবকদের। দিন যত যাচ্ছে দেশে বেকারত্বের হার তত বাড়ছে। বেকারের পরিসংখ্যান নিয়ে বহু মত থাকলেও অনেকটা কাছাকাছি সংখ্যা দাঁড় করাতে পেরেছে বেশ কিছু সংস্থা। ইউএনডিপির তথ্য মতে দেশে বেকারের সংখ্যা প্রায় 2,44,00,000, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 13 ভাগ। আন্তর্জাতিক শ্রম সংগঠনের জরিপে পাওয়া তথ্যে এ সংখ্যা প্রায় 3 কোটি। এই হিসেবে জনসংখ্যার প্রায় শতকরা 18 ভাগ বেকার। কর্মসংস্থান আমরা যদি এখন সার্ভে করি, যোগ্যতা অনুযায়ী বা তার প্রয়োজন অনুযায়ী কাজ পাচ্ছে না। অপরাধ এবং বিভিন্ন ধরনের বেআইনি তৎপরতা যেগুলো আছে, যেগুলোর মধ্যে একটা বড় ধরনের কর্মসংস্থান হয়। ওই কাজটা হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর কিংবা অপ্রয়োজনীয় কাজ। বাংলাদেশ অর্থনীতি সমিতির গবেষণায় পাওয়া গেছে যে দেশে মোট বেকারের 73 ভাগই শিক্ষিত বেকার, আর অশিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 17 ভাগ। পরিসংখ্যানে দেখা গেছে প্রতি বছর 22 লাখ মানুষ চাকরি প্রার্থী হয়, কিন্তু কাজ পায় মাত্র 7 লাখ। বাংলাদেশে ভালো চাকরি পেতে হলে নাকি উচ্চ পদস্থ মামা লাগে। অনেকে আবার এই মামা বলতে টাকাকেও বুঝিয়ে থাকতে পারেন, কিন্তু যাদের উচ্চ পদস্থ মামা নেই, যাদের লেখাপড়াও খুব বেশি নয়, কিংবা টাকা দিয়ে চাকরি নেওয়ার সামর্থ্য নেই যাদের, তাদের কি হবে? অর্থাৎ বেশিরভাগ সময় তাদের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে, এবার আমরা সেসব বিষয় অনুসন্ধান করব। ফয়সাল একজন বেকার যুবক, 8ম শ্রেণী পাশ করেছে, কয়েক বছর হলো। এবার একটা চাকরি চাই। গাজীপুরের শ্রীপুরের বর্মি থেকে ঢাকায় এসেছে চাকরির সন্ধানে। রাজধানীর অলিগলি আর লাখ লাখ মানুষের ভিড়ে একজন ফয়সাল চাকরি করছে। দেয়ালে লাগানো চাকরির বিজ্ঞাপনে ভরসা নেই তার, তাই এবার একটা খবরের কাগজ কিনল ফয়সাল। একটা লোভনীয় চাকরির বিজ্ঞাপনে চোখ আটকে গেল। আমি বলতেছি গাজীপুর থেকে। কোন নায়কের আন্ডারে কি? আমি আপনার ইমন ভাই বলতেছি। ইমন ভাই, বাংলা লিঙ্কের দেখছেন, লাল চেক ছবি দেখছেন? কেমন আছেন ইমন ভাই? বলতেছি আমি, আমার কথাটা শুনেন মন দিয়ে, তারপর আপনার যা বলার বলবেন। এই জায়গায় আসতে হলে চেয়ারম্যান সার্টিফিকেট, ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, ব্যবহারের কাপড় চোপড়। 1850 টাকা লাগবে। এই 1850 টাকা লাগবে আপনাদের লিগিয়া বাংলাদেশ সমিতি থেকে একটা আইডি কার্ড করে দিতে হবে। বেতন হবে 13,000 টাকা, থাকা খাওয়াটা ফ্রি আমার সাথে। কখন কোথায় দেখা করতে হবে? সেন্ট্রাল কিংডমের শেষে তুমি আমাকে ফোন দাও। এত বড় নায়কের সাথে কথা বলাটাই ভাগ্যের ব্যাপার, আর ভাগ্য কত ভালো হলে সরাসরি নায়ক ইমনের সহকারী হিসেবে চাকরি পাওয়া যায়। ফয়সাল তো অন্য জগতে। নায়কের কথা অনুযায়ী ফয়সাল আশুলিয়ার জামগড়া বাস স্ট্যান্ডে। হ্যাঁ স্যার, আমি টাকা ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি স্যার। আমি তো সেদিন পাঠিয়ে দিচ্ছি, তুমি 2 মিনিট দাঁড়াও, লিখতেছি। আচ্ছা ঠিক আছে। 13-14 বছরের একটা ছেলে এসে ফয়সালকে নিয়ে গেল। জানা গেল এখানেই নায়ক ইমনের একটা অফিস আছে। শর্ত অনুযায়ী ফয়সাল ছবি, কাগজপত্র আর 1850 টাকা নিয়ে হাজির হলো।
টাকা আর কাগজপত্র নিয়ে নায়ক ইমনের অফিস থেকে একটি খাম ধরিয়ে দেওয়া হলো ফয়সালকে। কিন্তু নায়ক ইমনের সাথে দেখা হয়নি। নায়ক ইমনের সাথে দেখা করতে হলে ফয়সালকে এবার মোহাম্মদপুরের ময়ূর ভিলায় যেতে হবে। দুই ঘন্টা পর মোহাম্মদপুরের ময়ূর ভিলার সামনে ফয়সাল। আপনার নাম্বারটা নায়ক ইমরানের অফিসে আমাকে নাম্বার দিয়েছে। কলোনি মার্কেট চালাও। নায়ক ইমনের সাথে দেখা করা এখন সময়ের ব্যাপার মাত্র, কিন্তু বিধি বাম। নায়ক ইমন নয়, সামনে অন্য একজন। হায়দ্রাবাদ গিয়া মনোহরদি পরিবহন ওঠে, মনোহরদি কালাকসর বাজারে নামিয়ে এই নাম্বারে ফোন দিলাম। আমি ওই যে শুটিং এর কাজ করতে যাব কখন? এখন ওই যে ভালো খবর, একটা চাকরি হলো ফয়সালের। কিন্তু এটা শুধু তো চাকরি নয়, এর সুবাদে একজন নামকরা নায়কের আশপাশে থাকতে পারবে সে, একটা রঙিন দুনিয়ায় বিচরণ হবে তার। কিন্তু হঠাৎ করে প্রশিক্ষণের জন্য নরসিংদী যাওয়ার প্রস্তুতি ছিল না ফয়সালের, তাই সেই মহান চাকরিদাতার কাছ থেকে কয়েকটা দিন সময় চেয়ে নিল ফয়সাল। আর এর ফাঁকে আরো একটি ভালো কোম্পানির চাকরির সন্ধান পেল সে। রাজধানীর পুরানা পল্টন একটা চাকরির খবরের কাগজ কিনলো ফয়সাল। অনেক বিজ্ঞাপনের ফাঁকে বসুধা গ্রুপের বিজ্ঞাপনের চোখ আটকালো ফয়সালের। ফোনের কথাবার্তা অনুযায়ী কাগজপত্র নিয়ে হাজির হলো দৈনিক বাংলা মোড়ের এই ভবনের 6 তলায় বসুধা গ্রুপের প্রধান কার্যালয়। সেখানে যেতেই প্রথম সাক্ষাতেই চাকরির আশ্বাস, তবে রেজিস্ট্রেশন করতে 500 টাকা চাইল কোম্পানির কর্মকর্তা। টাকা দিয়ে একটা সিলেকশন কার্ড হাতে পেল ফয়সাল। তবে শর্ত আছে, আগে পোশাক শিল্পের উপর প্রশিক্ষণ নিতে হবে, এজন্য আরো 2500 টাকা গুনতে হবে। কিন্তু সাথে এত টাকা ছিল না ফয়সালের। জানতে হবে আপনার কাজটাকে, যেহেতু টোটালি আপনি অদক্ষ। একজন আনস্কিল পার্সনকে যদি স্কিল করতে হয় তার পিছনে নিশ্চয়ই কোনো শ্রম দিতে হবে। 2 দিন পর চাকরিটা ফয়সালের চাই, তাই 2500 টাকা জোগাড় করে আবারও হাজির হলো ফয়সাল। কারণ আপনার কাগজপত্র সামান্য ট্রান্সফার করে হয়তো এই 500 টাকা আমরা নিজেরা দিয়ে দিব, বাট এটা আগামীকালকে পেমেন্ট করে দিতে হবে, ঠিক আছে? আমি এটা অবশ্যই ধার করে নিয়ে আসছি। তো এই তো আর তো চাচ্ছি না আপনার কাছে। এবার প্রশিক্ষণ নিতে হবে। আরো একদিন পর পোশাক শিল্পের উপর প্রশিক্ষণ শুরু হলো ফয়সালের। প্রাথমিক একটা ছোট বই পড়তে দেয়া হলো ফয়সালকে। সেদিনের মতো প্রশিক্ষণের ক্লাস শেষ। পরের দিন আগের দিন দেয়া পড়াগুলো শিখে এসেছে ফয়সাল। এবার পরীক্ষা। 5টি প্রশ্নের সবগুলোরই সঠিক উত্তর দিয়েছে সে। এটা দেখে অবাক প্রশিক্ষক। এবার আরো একটি বড় বই, আরো একটু কঠিন পড়া দেয়া হলো, না পারলে চাকরি হবে না। সংস্থা হবে পোশাক শিল্পের উপরে, যে বিদেশ থেকে বায়াররা পোশাকের যে অর্ডারগুলো দিবে, শ্রমিকরা সেই কাজগুলো সঠিকভাবে করছে কিনা সেগুলো মেনটেন করার দায়িত্ব সম্পূর্ণ আপনার উপরে থাকবে। ভালোই তো, একের পর এক চাকরি পেয়ে যাচ্ছে ফয়সাল। এই ভালো কতটা ভালো তা আমরা দেখব। ফয়সালের ট্রেনিং চলছে, চলুক। আর এক নামকরা নায়কের সহকারীর চাকরি তো হাতে আছেই, সেখানেও যেতে হবে। আমাদেরকেও যেতে হবে কিছুক্ষণের জন্য। 4 মিনিট পরে ফিরছি। বিরতির 4 মিনিট শেষ হলো বটে, কিন্তু ফয়সালের চাকরির ব্যাপারে এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। হয় সে বর্তমানে যেখানে প্রশিক্ষণ নিচ্ছে সেই বসুধা গ্রুপে কাজ করবে, নয়তো রূপালী পর্দার নায়কের সহকারীর চাকরিটি বেছে নেবে। এমন অবস্থায় বসুধা গ্রুপের প্রশিক্ষণ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে নরসিংদীর চালাকচরে গেল ফয়সাল। সেখানে রূপালী পর্দার নায়কের সহকারীর চাকরির প্রশিক্ষণ, তার পেছনে পেছনে তালাশ টিম। নায়ক ইমনের শুটিং স্পটে যেতে হবে ফয়সালকে, তাই গন্তব্য এবার নরসিংদী জেলার চালাকচর বাজার। সেখানে পৌঁছে ঢাকার মোহাম্মদপুর জননী মার্কেট থেকে দেয়া মোবাইল নম্বরে তাজুল স্যারকে ফোন দিল ফয়সাল।
কিছুক্ষণের মধ্যেই ফয়সালকে নিয়ে গেল একজন। একই শুটিং স্পট কোথায়? এটা তো অন্ধকার একটা গুদাম ঘর। এখানে কি প্রশিক্ষণ নেবে ফয়সাল? সেখানে আরো কয়েকজন যুবককে দেখা গেল। এবার ঘটনাস্থলে তালাশ টিম। 4,500 টাকা বেতন ঔষধ কোম্পানিতে শ্রমিকদের সুপারভাইজার হিসেবে নিয়োগ করা হবে। বোর্ডবাজার আসি, বোর্ডবাজার আসার পর ওখান থেকে আমাদের বলে যে তোমাদের পোশাকের জন্য যে ট্রেনিং করতে হবে, ঔষধ ফ্যাক্টরিতে পোশাক আছে, তার সেই পোশাক বাবদ আপনাদেরকে 2200 করে টাকা দিতে হবে। তারপর 2200 করে টাকা নেওয়ার পর বাচ্চা মগবাজার হেঁটে যেতে হবে মোহাম্মদপুর থেকে আমাদের এই ট্রেনিং সেন্টার পাঠাইছে। আর ওষুধ কোম্পানি আছে, তারপরে বিমানবালারকে আনা নেওয়ার জন্য আসে, তারপরে আপনার নায়কেদের এতে আসে, মানে নায়কের বডি গার্ড হিসাবে আসে, তারপরে মনে করেন যে শুটিং স্পটের জন্য আসে। বিমানবালা ম্যাডামের পেজ হিসেবে জয়েন করার কথা বলছি। ম্যাডাম আমার পরে তৎক্ষণাৎ বললো যে তোমার ঠিক আছে, আমি বিকাল 5টার পর তুমি আমার বাসা থাকবে, আমার সাথে থাকবে, আবার লেখাপড়া করবে। কোনো এই মনে নাই কোনো বিমানবালা নাই, এখানে শুধু সিকিউরিটি ইনচার্জ, সিকিউরিটি সুপারভাইজার এন্ড কেয়ারটেকার। কোম্পানির সাথে চুক্তি করছি আমরা। কোম্পানির নাম কি? কার্জার, এমডির নাম জাহানুর সাহেব। ওনার সাথে আমরা চুক্তিনামা করলাম যে 20 জন লোকের দরকার, একজন ইনচার্জ থাকবে, বাকি 19 জন থাকবে। তাদেরকে বেতন দেওয়া হবে 5,000। কি কাজ করবে? নাইট ডিউটি, চালাকচর বাজার, রাত পাহারা যেটা বলি আমরা, পাহারা দিবে। তো এখানে যে অনেক লোকজন আসে, কারা কারা আসে? বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতেছে, এরা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন লোকজনের দালাল নেওয়ার কোনো মাধ্যমে আসতেছে। হয়তো কেউ নায়কের ডিউটি করবো, কেউ কবিতা ডিউটি করবো, একজন এক ধরনের কথা জ্ঞান না তাদের কাছে দিতেছে। আপনি যে আমাকে বললেন তুমি আসার সাথে সাথে আমার সাথে থাকবা, সমস্যা নাই, এবং আপনার সাথে এবং আপনার বাসায় রাখবেন। আপনি আমাকে বলছেন না আপনি এখানে আমাকে পাঠায় নাইট ডিউটি করা লাগতেছে আমার। জি, বিক্রি করে বাড়িতে যাব। তার মানে খবরের কাগজের বেশিরভাগ চাকরির বিজ্ঞাপনের শেষ পরিণতি এমন। কোথায় শুটিং স্পট, কোথায় নায়ক ইমন? নরসিংদীতে এমন ঘটনা ঘটার পর এই পুরো ব্যাপারটায় যে একটা প্রতারণা তা প্রমাণ করার জন্য নতুন কোনো আয়োজনের প্রয়োজন পড়ে না। তারপরও প্রথম যেখানে গিয়ে যেসব পথ ঘুরে প্রতারণার সর্বশেষ জালে ধরা দিয়েছিল ফয়সাল, সেই ঢাকার পাশের জামগড়া আর ঢাকার মোহাম্মদপুরে ফয়সালকে নিয়ে আরো একবার ঢু মারতে চাই আমরা। অনুসন্ধানে জানা গেছে এইসব প্রতারক চক্র 3টি ধাপে কাজ করে। প্রথম ধাপে যে কাজ করে সে কখনো সামনে আসে না, শুধু কাগজে বিজ্ঞাপন দেয় তার কাজ। সে এক একজন থেকে হাতিয়ে নেয় 800 থেকে 1000 টাকা। দ্বিতীয় ধাপে যারা কাজ করে তারা ঢাকার অদূরে একটি ছোট্ট ঘর ভাড়া করে, এরপর টাকা নিয়ে কোনো সিকিউরিটি কোম্পানিতে পাঠিয়ে দেয়। তারাও এক একজন থেকে কমপক্ষে 1000 টাকা করে নেয়। তৃতীয় ধাপে যারা কাজ করে তারা কোনো টাকা নেয় না, কারণ তাদের সাথে বাজারে চুক্তি থাকে প্রতি রাতে 20 জন লোক পাহারা দেবে, বিনিময়ে মাস শেষে পাবে 1 লাখ টাকা। তালাশ টিমের এবারের গন্তব্য আশুলিয়ার জামগড়া বাজারে, যেখানে ফয়সাল 1850 টাকা দিয়েছিল চাকরির জন্য। যেভাবে বলে দেওয়া হয়, এই যেমন এই ছেলেকে বলে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই ছেলে কিন্তু জানে আমি শুটিংয়ে যাচ্ছি। এই প্রতারক চক্র এভাবেই মানুষকে স্বপ্ন দেখিয়ে প্রতারণার জালে আটকায়, যে জালে প্রতিদিনই কেউ না কেউ ধরা পড়ছে। প্রতারণার জালে আটকে পড়া মানুষদের কাউকে আব্দুল্লাহপুর, কাউকে মগবাজার, আবার কাউকে মোহাম্মদপুর পাঠায়। এসব জায়গায় ঘুরে সবার ঠিকানা হয় নরসিংদীর চালাকচর। নায়কের সহকারী হওয়ার স্বপ্ন দেখা মানুষেরা, বিমানবালাকে আনা নেয়া করার স্বপ্ন দেখা মানুষেরা শেষ পর্যন্ত রাতের বেলা বাজার পাহারা দেয়। এবার মোহাম্মদপুরের জননী মার্কেট। আমরা জানি পেপার যেগুলো দেখলো সব ভুয়া, মিথ্যা, এবং মিডিয়ালাদেরকে ফোন দেয়, ভাই আমাদের গার্ড দেন 2-4 জন, ওরা আমাদেরকে দেয়। নরসিংদীর ওই ঘটনার পর আশার বেলুন
চুপসে গেছে ফয়সালের। রূপালী পর্দার রূপালী জগতে আর বিচরণ করা হলো না তার। অত বড় আশাবাদ, এবার কোন রকমে একটা চাকরি হলেই হয় ফয়সালের। তাই বসুধা গ্রুপ নামের ওই প্রতিষ্ঠানের প্রশিক্ষণে ফিরে না যে উপায় নেই তার। দেখা যাক সেখানে কি অপেক্ষা করছে ফয়সালের জন্য। প্রশিক্ষণে যে বড় বই দিয়েছিল ফয়সালকে, সেই বইটি পড়তে কষ্ট হচ্ছে, কারণ এত পড়া এক বছরেও মুখস্থ করা সম্ভব নয়। তাই ফয়সাল খুঁজতে থাকলো সেই চেয়ারম্যান ম্যাডামকে, যার কাছে সে টাকা দিয়েছিল, কিন্তু 3 দিনের মধ্যে ম্যাডাম হাওয়া। এবার সেই ম্যাডামের খোঁজে তালাশ টিম। ম্যাডাম তখন পুরানা পল্টনের সুরমা ভবনের পেছনে আরো একটি ব্যবসা খুলতে ব্যস্ত। চাকরির ব্যাপারে বসুধা গ্রুপের আমি বসুধা গ্রুপে বসতাম না। এই ছেলের কাছ থেকে আপনার টাকাটা ওনার কাছ থেকে টাকাটা নগদ নেওয়ার যে ব্যাপারটা আপনি বলছেন, সেই টাকাটা তো আমি নিই নাই। বলে কি ম্যাডাম? আগের ঘটনাটি তাহলে আরো একবার দেখে নেওয়া যাক। না এটা ভাই এই ঠিকানা তো আছে পত্রিকায় এই ঠিকানাতেই থাকতে পারে মানে এটা না, আপনারা না করতেছেন, একদম না করতেছেন। আচ্ছা ওই নাম্বারটাতে ফোন করতো, তার নাম্বার তো লেজেই উঠবে। লুকানোর কি আছে? হ্যাঁ, তো আপনারাই তো লুকাচ্ছেন, আমি তো লুকাচ্ছি না। লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। ফয়সালের শেষ ভরসাটুকু শেষ হয়ে যাবে নাকি? চলুন না দেখে আসি কি ঘটে শেষ পর্যন্ত। এবার বসুধা গ্রুপে যেতে হবে, কারণ ইতিমধ্যেই অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রতারক চক্রটি একই ঠিকানায় 4টি গ্রুপের নাম দিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে। তালাশ টিমের ক্যামেরা দেখে একে একে সটকে পড়তে লাগলো সবাই। লুকিয়ে থাকা একজন বেরিয়ে এলো হঠাৎ। কয়জনকে চাকরি দিচ্ছেন? অনেকে চাকরি পাইছে। আপনারা পালাইছেন কেন? আমার কথা হলো যে এতজনকে যদি আপনার চাকরি দিয়ে থাকেন, ট্রেনিং সেন্টার হয়ে থাকে, আপনারা পলাইছেন কেন? ফলানোর মানেটা কি? কথা বলার মতো বাকি থাকে একজন। আরো 2 দিন পর আমি আমরা বাজারে কই গেলাম বড় না আপনি পায়ে ধরার দরকার নেই। আমি এই ব্যবসা করব না, আমি একটা দোকানপাট নিব। হ্যাঁ, দোকানপাট নিব, দোকান চালাবো। ওই আমারে আজকে চাকরি নিয়ে প্রতারণার সব ঘটনা আলাদা আলাদাভাবে তুলে ধরা আমাদের পক্ষে সম্ভব নয়, আর প্রশাসনও চেষ্টা করে এসব প্রতারণার বীজ একেবারে উপড়ে ফেলতে পারবে এমনটা বিশ্বাস করা হয়তো বোকামি। শুধু এটুকু বলতে পারি যে এসব প্রতারণার ঘটনা দেখে আপনারা যদি সচেতন হন, তাহলে হয়তো নিজেদেরকে ফাঁদে পড়ার হাত থেকে রক্ষা করতে পারবেন। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।